আজকের যে বিষয় সেই বিষয়টা আমরা বিশেষ করে 7ই নভেম্বরের কেন্দ্র করে 7ই নভেম্বরকে আমরা এত গুরুত্ব দিচ্ছি কেন? এই কারণে করে আমরা আবার স্বাধীনতাকে রক্ষা করতে পেরেছিলাম। কারণ 1975 সালের পট পরিবর্তনের পরে আবারও কিন্তু 23 নভেম্বর একটা উদ্যোগ উঠছিল আপনার যে তৎকালীন সরকারকে ওঠে দিয়ে আবার একটা ভারতের আধিপত্যবাদকে প্রতিষ্ঠিত করে একটি সরকার গঠন করা। 7ই নভেম্বরে সিপাহী জনতা তাদের বিপ্লবের মধ্য দিয়ে আপনার বন্দীকে বের করে নিয়ে এসে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং যার ফলে বাংলাদেশ রক্ষা পেয়েছিল। এটা আপনার তখনই সম্ভব হয়েছিল যখন আমাদের বীর মুক্তিযোদ্ধারা, সৈনিকেরা এবং দেশপ্রেমিক মানুষেরা একসাথে হয়ে একজোট হয়ে সেই উদ্যোগটা গ্রহণ করেছিল। বন্ধুগণ, এটা অস্বীকার করবার অনেকে অনেক কথা বলে। আমাদের যারা আমরা এখন বয়স হয়ে গেছে, কথাও বেশি বলতে পারি না সবসময়, কিন্তু চেষ্টা করছে একটা শক্তি, একটা আপনার বাংলাদেশের যারা 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা 1971-কে এখন আপনার নিচে নামিয়ে দিতে চায়। তারা শুধুমাত্র 24শে জুলাইয়ের যে আন্দোলন তাকে বড় করে দেখাতে চায়। আমরা 1924-এর যে আন্দোলন সেটা 15 বছর ধরে করেছি, এক আধ দিন নয়। আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করবার জন্য, হাসিনাকে উৎখাত করার জন্য আমরা 15 বছর সংগ্রাম করেছি। আমাদের মুক্তিযোদ্ধারা সংগ্রাম করেছেন। তো আজকে যদি কেউ দাবি করেন যে এককভাবে তারা যে কৃতিত্ব, আমরা সেটা মানতে রাজি নই। আমাদের 60 মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের দেশের আমাদের পার্টির প্রধান, এই দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর কারাগারে থাকতে হয়েছে। সাজা হয়েছিল 10 বছর মিথ্যা মামলায়। আমাদের যত আপনার সিনিয়র নেতৃবৃন্দ আছেন বিএনপির, এমন একজন ব্যক্তি নাই, হাফিজ ভাই সহ সকলে সহ, যাদের এখানে শত শত মামলা ছিল না। আমাদের ভাইয়ের 440টা মামলা ছিল। অবস্থার মধ্যে আমরা যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি। আমাদের ইলিয়াস ভাই সহ 1700 মানুষকে গুম করে দেওয়া হয়েছে, 20,000 মানুষকে খুন করা হয়েছে। একটা ফ্যাসিবাদী দানবীয় রাষ্ট্র কায়েম করা হয়েছিল শেখ হাসিনার নেতৃত্বে। আমরা সেটার বিরুদ্ধে লড়াই করেছি। আজকে এখানে বিভক্তি আমরা আনতে চাই না, কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে কিছু কিছু 1971 সালকে যারা ভুলিয়ে দিতে চায় তাদের লক্ষ্য একটাই, যে তারা 1971-কে অস্বীকার করতে চায়। এবং আমরা যে বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছি লড়াই করে, যুদ্ধের মধ্য দিয়ে, আমাদের নেতা শেখ জিয়া রহমানের ঘোষণার মধ্য দিয়ে, সেটাকে তারা অস্বীকার করতে চায়। আমরা এই ব্যাপারে খুব পরিষ্কার করে বলতে চাই, 1971 সালকে ভুলিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। কারণ ওটাই হচ্ছে আমাদের জন্মের ঠিকানা। এই দেশে এই দেশ হিসাবে মর্যাদা পেয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে সবসময়। 1971 হচ্ছে আমাদের অস্তিত্বের কথা, আমাদের পরিচিতির কথা, আমাদের স্বাতন্ত্র্যের কথা। সেই দিন যে ঘোষণা হয়েছিল স্বাধীনতার, সেই ঘোষণা হচ্ছে আমাদের নতুন জাতি হিসেবে আত্মপ্রকাশের কথা। বন্ধুগণ, আজকে সেই সমস্ত শক্তির অনেক বেশি উল্লঙ্ঘন দেখতে পাই আমরা। একবার স্মরণ করুন অতীতের কথা, আমি কারো নাম ধরে বলবো না, কিন্তু নিজেদের অতীতটা স্মরণ করবেন। 1971 সালে আপনাদের কি ভূমিকা ছিল সেটাও আপনারা মনে রাখবেন। আমি কথাটা পরিষ্কার করে বলতে চাই, তাতে আপনার না আমার কিছু করার না। সেদিন আপনারা সেই মুক্তিযুদ্ধকে গোলমাল করে আখ্যায়িত করেছেন কিছু দুষ্কৃতিকারীর
একটা অভ্যুত্থানের কথা বলে আপনারা চিহ্নিত করার চেষ্টা করেছিলেন এবং যারা আমাদের হত্যা করছিল তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারা এই দেশের মানুষকে হত্যা করেছিলেন এবং আমাদের বহু গুণী জ্ঞানী ব্যক্তিকে সেদিন হত্যা করে বদ্ধভূমিতে নিয়ে ফেলে দিয়েছিলেন। আমরা এগুলো ভুলিনি। বন্ধুগণ, 1975 সালের পট পরিবর্তনের পরে 7ই নভেম্বরের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংস্কার শুরু করেছিলেন। প্রথমে রাষ্ট্র কাঠামো সরকার, একজনের শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা, আপনার সংবাদ মাধ্যমের স্বাধীনতা, এই যে এতগুলো পত্র পত্রিকা, এতগুলো ফোকাস, এত টেলিভিশন দেখছেন, তাদের অতীত কি আপনারা জানেন? শেখ মুজিবুর রহমান সমস্ত নিষিদ্ধ করে দিয়েছিল, মাত্র 4টা পত্রিকা চালু ছিল। সেই 4টা পত্রিকা সরকারি নিয়ন্ত্রণে চলবে। শেখ মুজিবের বাইরে কোনো কিছু হওয়ার কোনো উপায় ছিল না। আপনি আসবেন, কথা বলবেন, আপনারা কি কথা বলতে এসে কথা বলেন, খুশি হব, দয়া করে প্লিজ। তো ভাই, আমরা এই শেখ মুজিবের সেই ভয়াবহ যে 5 বছরের দুঃশাসন, সেই দুঃশাসনের পরে জিয়া রহমানই আমাদেরকে একটা নতুন একটা স্বপ্ন দেখিয়েছিলেন গণতান্ত্রিক রাষ্ট্রের, এবং তার কাজ তিনি শুরু করেছিলেন। সেদিন প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের সংস্কার শুরু করেছিলেন, যেটা আমি আগেই বললাম যে একজনের শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা, মাল্টি পার্টি সিস্টেম এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, এইগুলো কিন্তু তিনি প্রথম নিয়ে এসেছিলেন। তো তাই নয়, আজকে মেয়েদের যে অগ্রগতি, সেই অগ্রগতি সূচনা হচ্ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। অর্থনৈতিক ক্ষেত্রে তিনি যেটা সূচনা করেছিলেন তা হচ্ছে আপনার গার্মেন্টস ফ্যাক্টরি, অর্থাৎ আপনার আমাদের পোশাক শিল্প রপ্তানি করে আয় করা। আমাদের শ্রমিক ভাইরা যারা বাইরে কাজ করতে পারবেন তাদের কাজের জন্য বাইরে পাঠিয়ে রেমিটেন্সের ব্যবস্থা করেছিলেন। এটাই বাংলাদেশের কিন্তু আপনার মূল জায়গা, তার উপর ভিত্তি করে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। সেটাও করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এরপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে গিয়েছিলেন এবং আমাদের আপত্তি থাকা সত্ত্বেও নতুন নির্বাচন করে তিনি সেদিন তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করেছিলেন, যার অধীনে প্রায় 4টা নির্বাচন হয়েছে অত্যন্ত সুন্দরভাবে, সবাই ও গ্রহণ করেছিল। এই শেখ হাসিনা সেটাকে বাতিল করে মানুষের যে ভোট প্রয়োগের যে অধিকার সেটাকে খর্ব করে দিয়েছিল। এগুলো না বললে হয় না ভাই, একটু বলতে হয়। সবাই ভুলে যাচ্ছে, সবাই ভুলে যাচ্ছে এখন। এবং এখন কোন বিএনপি নাকি নির্বাচন, আরে বিএনপি তো নির্বাচনমুখী দল, প্রথম থেকে আমরা নির্বাচনের কথা বলছি। এই ছাত্র গণঅভ্যুত্থানের পরে আমরা সভা করে 4-5 দিনের মধ্যে সভাকে আমরা বলেছিলাম 3 মাসের মধ্যে আমরা নির্বাচন চাই। কেন বলেছিলাম? যে নির্বাচন হলে, একটা পার্লামেন্ট গঠিত হলে আজকে যে অপশক্তিগুলো মাথা তুলে দাঁড়াচ্ছে, সেই অপশক্তিগুলোর বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর কোনো সুযোগ পেত না। তারা সংস্কার করতে চেয়েছেন, ভালো কথা। আমরা সংস্কার তো আমাদের এই 31 দফাটা, 31 দফা, আমরা তো সংস্কারের জন্য আমাদের 31 দফা জনাব তারেক সাহেব 2022 সালেই তিনি জনতির সামনে তুলে ধরেছিলেন। কি মনে আছে আপনাদের? 31 দফা তুলে দেওয়া হয়েছিল, মনে আছে? আমাদের নেতারা সব গ্রামে গ্রামে সব জায়গায় গেছেন, আপনারাও বিভিন্ন জায়গায় গেছেন, এই 31 দফার কথা বলেছেন, তাই না? এই 31 দফা কি আছে? আজকে আমরা এই সনদটা দেখি, এই সনদে যতগুলো পাশ করেছেন বলেছেন কথা, সব তো আমার 31 দফায় আছে। তারা আজকে কিভাবে আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না? আমরাই তো সংস্কারপন্থী সবার আগে, সেই সংস্কার আমরা করতে চাই। কিন্তু আপনারা যেভাবে জনগণকে বিভ্রান্ত করে, জনগণকে বোকা বানিয়ে এই সংস্কার করতে চান, সেটা অবশ্যই আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে। এই যে সনদ আমরা পাশ করেছি, আপনার মনে আছে, পার্লামেন্টের সামনে বৃষ্টি হচ্ছিল, ছাতা ধরে পাশ করেছি, সই করেছি না? ওইখানে আমরা
যে বিষয়গুলো সই করেছি সেখানে আমরা বলা হয়েছিল যে সব রাজনৈতিক দল যেগুলোতে একমত সেগুলো সব সই হয়ে গেল। এমনকি যে সমস্ত বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হবে না, তারা আপত্তি দেবে, সেটাকে বলা হয় নোট অফ ডিসেন্ট। সেই নোট অফ ডিসেন্ট লিপিবদ্ধ করা হবে এবং সেটা এখানে রাখা হবে, সমাজে রাখা হবে। রাখা হয়েছে, এটা তো আমরা সই করেছি। আর এখন ওনারা যেটা উত্থাপন করলেন প্রধান উপদেষ্টার কাছে, সেখানে ওই নোট অফ ডিসেন্টের কোনো কথাই নাই। আমাদের এই কথাগুলো বেমানো অনুবেচিত করেছে, তারা আবার নতুন করে কিছু কিছু ওখানে নিয়ে এসছে। এটা অন্যায়, এটা জনগণের সঙ্গে এটা একটা নিঃসন্দেহে প্রতারণামূলক কাজ। তারপরেও কিন্তু দেখেন, একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা একটা প্রেস কনফারেন্স করে বলেছি, আমরা রাস্তায় যাইনি, আমরা রাস্তায় দাঁড়িয়ে কোনো প্রতিবাদ করিনি, আমরা প্রধান উপদেষ্টার বাড়ির উপরে ঘেরাও করিনি বা আপনার নির্বাচন কমিশনে ঘেরাও করিনি। একটি রাজনৈতিক দল তারা একটা জোট বানিয়ে আবার সেটা করছে, তারা বিভিন্নভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চায় যে তাদের কথাটাই শুনতে হবে। আমাদের কথা খুব পরিষ্কার, আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমরা সেটার দায় দায়িত্ব গ্রহণ করবো, কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করবো না। আমরা চাই যে এই বিষয়গুলো একটু আলোচনার মাধ্যমে সমাধান করা হোক। নির্বাচন তো যেটা ঘোষণা করেছেন 2026 সালের ফেব্রুয়ারি মাসে, ওই তখনই নির্বাচন হতে হবে। পিআর হবে কি হবে না ওটা আগামী পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। গণভোটের কথা বলেছে, আমরা রাজি হয়েছি, ঠিক আছে, প্রয়োজন ছিল না, গণভোটের কোনো প্রয়োজন ছিল না, তারপর আমরা রাজি হয়েছি যে ঠিক আছে, অনেকেই বলছে ঠিক আছে আমরা করি। আমরা বলেছি যে নির্বাচনের দিনই গণভোট করতে হবে, কারণ আলাদাভাবে গণভোট করতে হলে থেকে আরো খরচ বেড়ে যাবে, প্রায় 1000 কোটি টাকার উপরে সেই খরচ হবে। নির্বাচনের দিন দুটো ব্যালট থাকবে, একটি ব্যালটে গণভোটের কথা থাকবে, আরেকটি ব্যালটে আপনার নির্বাচন সংসদের নির্বাচন হবে। এটা তো অত্যন্ত সুন্দর কথা। এটা না করে এখন আবার তারা গণভোট আগে হতে হবে, তারপরে নির্বাচন হবে, এটা আপনারাই বলছেন। আমরা তো নির্বাচন পেছানোর কথা একবারও বলিনি, আমরা বারবার বলছি যে নির্বাচনটা অতি দ্রুত করতে হবে। এই কথা বলে মানুষকে মিথ্যা কথা বলে প্রতারণা করবেন না। আমি আজকে কাগজে দেখলাম আমাদের শ্রদ্ধেয় বন্ধু মানুষ তাহের সাহেব তার এলাকায় আমাদেরকে দোষারোপ করেছেন যে আমরা নাকি নির্বাচন কে বাধা দিই। এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করেছেন আপনারা করেছেন। আপনার পিআরের দাবি নিয়ে এসেছেন, যেটা আলোচনা ছিল না, প্রস্তাবও ছিল না, এই কথাটা আপনারা করেছেন। জোট পাকিয়ে রাস্তার মধ্যে আন্দোলন করছেন এবং ধমক দিচ্ছেন আজকেই উঠতে হবে, তাহলে আমরা ইলেকশন হতে দেব না। এটা হচ্ছে মানুষকে বোকা বানানো। আমি এই বিষয়ে আর কথা বলতে চাই না। আমি তো একটা কথা বলতে চাই ভাই, যে অত্যন্ত কঠিন একটা সময় আমরা পার হচ্ছি। এই সময়টা আমাদের জন্য একটা পরীক্ষা, যেখানে কতটা ধৈর্য ধরে আমরা এই সময়টা পার করতে পারি, নির্বাচনটা করতে পারি। এখানে বিভিন্ন শক্তি, প্রধান উপদেষ্টা নিজেই বলছেন যে কোনো সময় হামলা হতে পারে। পরিষ্কার করে বলা উচিত ছিল যে হামলা কোত্থেকে আসবে, কারা করবে, বলা উচিত ছিল জাতিকে। জাতি প্রস্তুত আছে যে কোনো হামলা প্রতিরোধ করতে। বন্ধুগণ, এই কথাগুলো আমরা এই জন্য বলছি যে এই হামলার ভয় দেখিয়ে এই দেশের মানুষকে কখনো পরাজিত করা যায় না। খুব পরিষ্কার করে বলতে চাই, এই দেশের মানুষ গণতন্ত্র চায়, গণতান্ত্রিক ব্যবস্থা চায়। আর একটা জিনিস পরিষ্কার বলতে চাই, আজকে ভারতে বসে হাসিনা তিনি বিভিন্ন মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছেন। একবারের জন্যও তিনি অনুশোচনা পর্যন্ত প্রকাশ করেনি। তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, তুমি কি অ্যাপোলজি চাইবে, মাপ চাইবে এর জন্য তোমার কর্মকাণ্ডের জন্য? সে বলছে, না, আমি কোনো অ্যাপোলজি চাইব না। সেই মহিলা, সেই ব্যক্তি আজকে অপপ্রচার চালাচ্ছে ভারতে বসে। ভারত সরকারকে খুব পরিষ্কার করে আমরা বলতে চাই যে হাসিনাকে আপনারা বাংলাদেশে ফেরত দিন।
এবং তার যেখানে বাংলাদেশের আইনে যে বিচারের মুখোমুখি থাকতে হবে সেই বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করে দিন। সব সময় বাংলাদেশের বিরোধিতা করবেন না, মানুষের বিরোধিতা করবেন না, বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবেন না। আমি শেষ করতে চাই এই কথা বলে, বন্ধুগণ, আপনারা সবাই মুক্তিযোদ্ধা, আপনারা লড়াই করে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন এবং সেই জন্যই এই দেশ টিকে আছে। আজকে যে যাই করুক, কথা আপনাদের যুদ্ধই ছিল এই দেশের মূল আপনাদের প্রতিষ্ঠার মূল কথা। সুতরাং এই দেশকে রক্ষা করার দায়িত্ব আপনাদের আছে। আজকে যে সমস্ত শত্রুরা দেশকে ধ্বংস করবার জন্য, দেশের মানুষকে বিভেদ করার জন্য বিভিন্ন চক্রান্ত করার চেষ্টা করছে, আমরা জনগণকে সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দেবো ইনশাআল্লাহ। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। এই কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ।